এসবি অনলাইন একাডেমিতে সকলকে স্বাগতম। আমি সুমন আছি তোমাদের সাথে। ছোট্ট বন্ধুরা, আজকে আমরা পঞ্চম শ্রেণীর ৯৯ পৃষ্ঠার মধ্যে যে অঙ্কগুলো রয়েছে এগুলোকে সবচেয়ে সহজ নিয়মে কিভাবে করে সমাধান করা যায় এই বিষয়টি শিখব। চলো তাহলে শুরু করা যাক। বন্ধুরা, আমরা যদি ৯৯ পৃষ্ঠার একদম উপরে লক্ষ্য করি, এখানে শুরুতেই বলা হয়েছে অনুশীলনী ৯। দেখো, একটু নিচে লক্ষ্য করলে আমরা দেখতে পাচ্ছি ১ নম্বরে বলা হয়েছে খালি ঘর পূরণ করো। আমরা কিন্তু এখানে ৩টি অঙ্ক দেখতে পাচ্ছি, তাই না? এবং প্রত্যেকটি অঙ্কের মাঝে কিন্তু আমরা একটি করে খালি ঘর দেখতে পাচ্ছি। এই খালি ঘরগুলোতে সঠিক যে সংখ্যাটি বসবে সেটি নির্ণয় করে কিন্তু আমাদের এখানে লিখে দিতে হবে, তাই না? আচ্ছা দেখো, এগুলো পূরণ করার আগে আমি তোমাদেরকে একটি কথা বলি, সেটি হচ্ছে শতকরার অঙ্ক সাধারণত এই ৩টি নিয়মেই হয়ে থাকে, ঠিক আছে? অর্থাৎ এই ৩টি নিয়ম যদি তোমরা খুব সুন্দরভাবে বুঝতে পারো তাহলে কিন্তু শতকরার যে কোনো অঙ্ক তোমরা খুবই সহজেই সমাধান করতে পারবে। আচ্ছা, এবারে আমরা যদি ১ নম্বর অঙ্কটি লক্ষ্য করি, ১ নম্বরে বলা হয়েছে ১২ জন লোক ২০ জন লোকের ড্যাশ পার্সেন্ট। আচ্ছা দেখো, আমরা প্রশ্নটিকে যদি আবারও বোঝার চেষ্টা করি, এখানে বলা হয়েছে ১২ জন লোক ২০ জন লোকের মধ্যে ড্যাশ পার্সেন্ট মানে কত পার্সেন্ট। এই যে পার্সেন্ট চিহ্নটি আমরা দেখতে পাচ্ছি, পার্সেন্ট দ্বারা আমাদের কী বোঝানো হয়? পার্সেন্ট মানে কিন্তু শতকরা, বা আমরা বলতে পারি পার্সেন্ট মানে হচ্ছে ১০০ জনের মধ্যে কতজন, তাই না? সেটিকে কিন্তু বলা হয় পার্সেন্ট। আচ্ছা, যখন আমাদের এরকম পার্সেন্ট বের করতে বলা হবে বা শতকরা বের করতে বলা হবে, তখন আমরা কিভাবে করে সমাধান করব? এটি কিন্তু খুবই সহজ বন্ধুরা। দেখো, আমাদের সবসময় মনে রাখতে হবে, যার শতকরা বের করতে বলা হবে তার সঙ্গে আমরা ১০০কে গুণ করব, ঠিক আছে? যেমন এখানে বলা হয়েছে কি ১২ জন লোক ২০ জন লোকের ড্যাশ পার্সেন্ট, মানে ১২ জনের পার্সেন্ট কিন্তু আমাদের বের করতে বলা হয়েছে, তাই না? অর্থাৎ ১২ জনের শতকরা কিন্তু আমাদের বের করতে বলা হয়েছে। তাহলে আমি তোমাদেরকে কি বলেছি? আমাদের নিয়মটি হচ্ছে কি, যার পার্সেন্ট বের করতে বলা হবে মানে যার শতকরা বের করতে বলা হবে তার সঙ্গে আমরা ১০০কে গুণ করব। যেমন এখানে রয়েছে ১২, তাহলে আমরা কি করব? দেখো, আমরা কি করব? আমরা প্রথমে লিখব হচ্ছে ১২ এবং ১২-র সঙ্গে আমরা গুণ করব হচ্ছে ১০০কে। দেখো, যার পার্সেন্ট আমরা বের করব তার সঙ্গে আমরা ১০০কে গুণ করব। ১২-র পার্সেন্ট বের করব, যার কারণে আমরা লিখলাম ১২ গুণ ১০০। আমাদের এতটুকুর কাজ শেষ। এরপরে নিচে একটি দাগ দিয়ে এই যে ২০ জন রয়েছে, দেখো এই সংখ্যাটিকে আমরা লিখে দেব নিচে, ঠিক আছে? দেখো, আমরা যদি এতটুকু সাজাতে পারি তাহলে এই অঙ্কগুলোকে খুবই সহজে আমরা সমাধান করতে পারবো। আচ্ছা, এবার আমাদের কি? এবার হচ্ছে আমাদের কাটাকাটির পালা। হ্যাঁ, এখন কিন্তু আমরা কাটাকাটি করব। দেখো, আমরা যদি উপরে এবং নিচে কাটাকাটি করি, আমরা ১২-র সঙ্গে ২০কেও কাটতে পারি, আবার ১০০-র সঙ্গেও কিন্তু আমরা ২০কে কাটতে পারি। হ্যাঁ, আচ্ছা দেখো, আমরা যদি এই শূন্য এবং এই শূন্যকে কেটে দিই তাহলে উপরে রয়ে গেল হচ্ছে ১ এবং শূন্য মানে ১০, এবং এখানে রয়ে গেল শুধুমাত্র ২। তাহলে এবারে ২ দ্বারা কিন্তু আমরা চাইলে ১২কেও ভাগ করতে পারি, আবার ২ দ্বারা কিন্তু ১০কেও ভাগ করতে পারি। আচ্ছা, ২ দ্বারা আমরা ধরো ১০কে ভাগ করি। হ্যাঁ, তাহলে ২ দ্বারা ১০কে ভাগ করলে হয়, আমরা জানি ৫ দুগুণ ১০, তার মানে আমরা কিন্তু পাই ৫। আমরা এখানে লিখে দিলাম ৫, এবং নিচে কিন্তু আমরা আর কিছুই পাচ্ছি না, তাই না? অথবা আমরা কিন্তু এখানে একটি ১ও লিখতে পারি, তাই না? এই ১ লিখলেও সমস্যা নেই, না লিখলেও সমস্যা নেই। আচ্ছা, তাহলে আমরা উপরে পাচ্ছি হচ্ছে ৫, নিচে পাচ্ছি ১। যখন আমরা নিচে ১ পাবো বা কিছুই পাবো না, তখন কিন্তু আমরা বুঝতে পারবো যে আমাদের এই কাটাকাটি করা শেষ হয়েছে, ঠিক আছে? তখন আমরা কি করবো? দেখো, এই উপরে যে সংখ্যাগুলো আমরা পাবো সেগুলোকে কিন্তু গুণ করে দেবো, কারণ কি মাঝখানে একটি গুণ চিহ্ন রয়েছে। দেখো, ১২ এবং ৫কে যদি আমরা গুণ করে দিই তাহলে কত হয়? আমরা জানি ৫ ১২ ৬০, তাই না? অর্থাৎ আমরা একটু সমান চিহ্ন দিয়ে লিখতে পারি ৫ ১২ ৬০। তাহলে এই যে ৬০ পাচ্ছি, এটি হচ্ছে কি? এটি হচ্ছে আমাদের উত্তর। আমরা এখানে কত পার্সেন্ট লিখবো? আমরা কিন্তু লিখে দেবো ৬০%, ঠিক আছে? অর্থাৎ ১২ জন লোক ২০ জন লোকের ৬০%। দেখো কত সহজ। হ্যাঁ, আচ্ছা, এরপর যদি আমাদেরকে বলা হতো, ধরো এই ১২-র জায়গায় যদি ধরো আমাদেরকে বলা হতো ১৫ জন লোক ২০ জন লোকের ড্যাশ পার্সেন্ট, তাহলে আমরা কি করতাম? যেহেতু ১৫ জনের শতকরা বের করতে বলা হয়েছে, যার কারণে ১৫-র সঙ্গে কিন্তু আমরা ১০০কে গুণ করতাম, তাই না? এই ১২-র জায়গাতে লিখলাম আমরা ১৫ গুণ ১০০, এরকমভাবে কিন্তু লিখতাম। এবং এই যে ২০, এই ২০কে কিন্তু আমরা নিচেই লিখতাম, তাই না? এবং ধরো ২০-এর জায়গাতে যদি অন্য কোনো সংখ্যা থাকতো তাহলে কিন্তু সেই সংখ্যাটিকে আমরা সবসময় নিচে লিখব, ঠিক আছে? তবে নিয়ম আমাদের খুবই সহজ, যার শতকরা বের করতে বলা হবে তার সঙ্গে কিন্তু আমরা ১০০কে গুণ করে দেব, ঠিক আছে? আচ্ছা, আশা করি সকলেই তোমরা খুবই সহজে বুঝতে পেরেছো। এবারে ২ নাম্বার যে অঙ্কটি সেটি যদি লক্ষ্য করি, দেখো ২ নম্বরে বলা হয়েছে ৩০০ টাকার ১৫০% হলো ড্যাশ টাকা। আচ্ছা, আমরা যদি প্রশ্নটিকে আবারও বোঝার চেষ্টা করি, এখানে বলা হয়েছে ৩০০ টাকার ১৫০% হলো ড্যাশ টাকা। অর্থাৎ ৩০০ টাকার ১৫০% কত টাকা সেটি কিন্তু আমাদের এবারে বের করতে বলা হয়েছে, তাই না? অর্থাৎ এই অঙ্কটি কিন্তু আগের অঙ্কটি থেকে একটু আলাদা, তাই না? আচ্ছা,
এখন আমরা কি করতে পারি, এখানে বলা হয়েছে 300 টাকার 150%। এই যে 150% আমরা দেখতে পাচ্ছি, এটি দ্বারা আমরা কি বুঝতে পারি, এই পার্সেন্ট মানে কি, পার্সেন্ট মানে কিন্তু 100, অর্থাৎ এই যে 150% আমরা দেখতে পাচ্ছি, এটি দ্বারা আমরা কি বুঝতে পারি, এটি দ্বারা বুঝতে পারি কিন্তু 100 এর 150। আচ্ছা, এটিকে যদি আমরা একটু ভেঙে লিখি, দেখো এটিকে যদি একটু ভেঙে লিখি তাহলে কিন্তু হবে উপরে হচ্ছে 150 এবং নিচে কিন্তু হবে 100, তাই না, অর্থাৎ 100 এর 150, তাই না। এই কথাটি দ্বারা অর্থাৎ 150% দ্বারা কিন্তু এটিকেই বোঝানো হয়। আচ্ছা, এবার আমাদের বলা হয়েছে কি 300 টাকার 150% কত টাকা, তাই না। তাহলে 300 টাকাকে আমরা শুরুতে লিখবো, আমরা প্রথমে লিখবো হচ্ছে 300, দেখো আমরা প্রথমে লিখবো হচ্ছে 300 টাকার, হ্যাঁ, কত পার্সেন্ট, 150%। যখন 300 টাকার বলা হবে বা 300 এর 150% বলা হবে, তখন আমরা কি করব, এই 300-র সঙ্গে একটি গুণ দেব, ঠিক আছে। এরপর বলা হয়েছে কত পার্সেন্ট, 150%। তাহলে এই 150%টাকে কিন্তু আমরা এবারে ভেঙে লিখবো, হ্যাঁ, ভেঙে লিখলে কীরকম হয়, এই যে নিচে 100 উপরে 150%, মানে কি, পার্সেন্ট মানে কিন্তু নিচে 100, তাহলে নিচে 100 উপরে 150। আমরা যদি এখানে নিচে লিখি 100 এবং উপরে যদি লিখি 150, দেখো তাহলে কিন্তু আমাদের ভেঙে লেখা হয়ে গেল, অর্থাৎ 300 টাকার 150% আমরা কিন্তু এখানে ভেঙে লিখলাম, তাই না। আচ্ছা দেখো এটি কিন্তু একটি শূন্য, হ্যাঁ। আচ্ছা, তাহলে এতটুকু যদি আমরা সাজাতে পারি তাহলেই কিন্তু আমাদের এই অঙ্কটিও সমাধান করা খুবই সহজ হয়ে যাবে। আবারও বোঝার চেষ্টা করে, এখানে বলা হয়েছে 300 টাকার 150%, অথবা এখানে যদি বলা হতো 300 এর 150%, হ্যাঁ, তাহলে কিন্তু আমরা ঠিক একই রকমভাবেই সাজাবো। আবার যদি বলা হতো যে 500 টাকার 150%, আবার যদি বলা হতো 600 লোকের 150%, এরকম যদি বলা হয় তাহলে কিন্তু আমরা ঠিক এই একই রকমভাবেই সাজাবো, ঠিক আছে। আচ্ছা, তাহলে আমরা লিখলাম 300 গুণ নিচে 100 উপরে 150, এতটুকু যখন আমরা লিখব তখন আমরা কি করব, দেখো এখন আমরা কাটাকাটি করলেই কিন্তু আমাদের উত্তরটা বের হয়ে যাবে। আমরা এই যে 300 দেখতে পাচ্ছি, এই 300 কি উপরের সংখ্যা নাকি নিচের সংখ্যা, এটি কিন্তু অবশ্যই উপরের সংখ্যা, ঠিক আছে। আচ্ছা, কিভাবে আমরা বুঝবো এটি উপরের সংখ্যা, যখন একটি মাত্র সংখ্যা থাকবে যার উপরেও কিছু থাকবে না বা নিচেও কিছু থাকবে না, তখন আমরা সেই সংখ্যাটিকে সবসময় উপরের সংখ্যা হিসেবে ধরে নিব, ঠিক আছে। এবং এই সমস্ত সংখ্যার নিচে কিন্তু মনে মনে একটি 1 থাকে, হ্যাঁ, এই একটাকে কখনোই আমরা লিখবো না, এটিকে লিখতে হয় না। আচ্ছা, তার মানে যেহেতু ওর উপরে নিচে কিছুই নেই, তার মানে ও কিন্তু উপরের সংখ্যা। এখন উপরে আমরা পাচ্ছি 300 এবং এখানে পাচ্ছি 150 এবং নিচে পাচ্ছি শুধুমাত্র 100, তাই না। এখন উপরে এবং নিচে যদি আমরা কাটাকাটি করি, দেখো এই 300-র সঙ্গেও আমরা চাইলে 100-কে কাটতে পারি, আবার 150-এর সঙ্গেও আমরা 100-কে কাটতে পারি। আমরা যদি 300-র সঙ্গে কাটি, দেখো এই একটা শূন্য কাটলাম, এই একটা শূন্য কাটলাম, এই একটা শূন্য কাটলাম, এই একটা শূন্য কেটে দিলাম। আচ্ছা, এখন এখানে রইল 3, এখানে রইল শুধুমাত্র 1। আমি তোমাদের বলেছি যখন আমরা নিচে 1 পাবো তখন কিন্তু আমরা বুঝতে পারবো যে আমাদের আর কাটাকাটি করার মতো কিছুই নেই, তাই না, আমাদের কাটাকাটি করা শেষ হয়েছে। আচ্ছা, তাহলে 1 যেহেতু পেয়ে গেছি, এখন আমরা উপরে পাচ্ছি কি 3 গুণ 150, অর্থাৎ এই 3-এর সঙ্গে কিন্তু এবার আমাদের গুণ করতে হবে 150-কে। 3 এবং 150-কে গুণ করলে কত হয়, গুণ করলে কিন্তু হয় মোট 450, তাই না। তোমরা চাইলে আলাদা জায়গাতে গুণ করেও দেখতে পারো। আচ্ছা, তাহলে এই যে 450 পাচ্ছি, এটি কি, এটি হচ্ছে আমাদের উত্তর। আমরা কিন্তু এই খালি করে লিখে দেবো 450 টাকা, অর্থাৎ 300 টাকার 150% হলো 450 টাকা। দেখো কত সহজে আমরা এটিকেও সমাধান করে ফেললাম। এটি কিন্তু আমাদের আরেকটি নিয়ম, তাই না। আমরা যদি 3 নম্বর অঙ্কটি লক্ষ্য করি, 3 নম্বরে বলা হয়েছে ড্যাশ গ্রামের 56% হলো 42 গ্রাম। আচ্ছা, আমরা প্রশ্নটিকে যদি আবারও বোঝার চেষ্টা করি, এখানে বলা হয়েছে ড্যাশ গ্রামের, অর্থাৎ কত গ্রামের 56% 42 গ্রাম, এটি কিন্তু আমাদের এবারে বের করতে হবে, তাই না। আচ্ছা, এই অঙ্কটি কিন্তু দেখো আগের দুটি অঙ্ক থেকে একটু আলাদা, তাই না। আচ্ছা, এখন এই অঙ্কটিকে আমরা কিভাবে সমাধান করতে পারি, সাধারণত এই সমস্ত অঙ্কের ক্ষেত্রে 3টি সংখ্যা থাকে, তাই না। একটি হচ্ছে বড় সংখ্যা থাকে, একটি ছোট সংখ্যা থাকে এবং একটি শতকরার অঙ্ক থাকে, মানে একটি পার্সেন্ট থাকে। কিন্তু দেখো আমরা কিন্তু একটি পার্সেন্ট এখানে দেখতে পাচ্ছি, এরপরে এখানে একটি সংখ্যা দেখতে পাচ্ছি, এটি কি ছোট সংখ্যা না বড় সংখ্যা, এটি কিন্তু অবশ্যই ছোট সংখ্যা। এখন আমরা কিভাবে বুঝলাম যে এটি ছোট সংখ্যা, কারণ হচ্ছে দেখো এখানে বলা হয়েছে ড্যাশ গ্রামের 56%, মানে এইখানে যে সংখ্যাটি হবে ওর মাত্র 56% হচ্ছে 42 গ্রাম। যদি 57, 58 হয় তাহলে তো আরও বেশি হবে, তাই না। আচ্ছা, তার মানে এই সংখ্যার মাত্র 56% হলো 42 গ্রাম, তার মানে এই সংখ্যাটি কিন্তু অবশ্যই 42-এর চাইতে বড় হবে, তাই না। তাহলে যখন আমরা এই বড় সংখ্যাটি নির্ণয় করব তখন কিন্তু একটি আলাদা নিয়ম আমাদের রয়েছে এবং খুবই সহজ একটি নিয়ম। সেটি হচ্ছে কি, এই দেখো এই যে শতকরার সংখ্যাটি আমরা দেখতে পাচ্ছি, যে পার্সেন্টটা আমরা দেখতে পাচ্ছি,
পাচ্ছি এটিকে আমরা শুরুতে ভাঙবো, ঠিক আছে, এটিকে শুরুতে ভেঙে লিখবো। এই যে শতকরা আমরা দেখতে পাচ্ছি এটি দ্বারা কি বোঝানো হয়, এটি দ্বারা কিন্তু বোঝানো হয় 100 এর মধ্যে 56, তাই না? দেখো 56%, এই পার্সেন্ট দ্বারা আমরা বুঝি হচ্ছে 100 এর মধ্যে 56, তাহলে এটিকে আমরা শুরুতে ভেঙে লিখবো। হ্যাঁ, আমাদের দেখো এখানে একটু জায়গা কম, আমরা যদি একটু উপরে করি এটিকে সমাধান, দেখো আমরা শুরুতে কী করবো, যেহেতু 56%, এটিকে আমরা যদি শুরুতে ভেঙে লিখি, আমরা নিচে লিখবো হচ্ছে 100 এবং উপরে লিখবো হচ্ছে 56, তাই না? আমরা উপরে লিখলাম হচ্ছে 56। আচ্ছা, 56 লিখলাম। এখন এই যে ছোট সংখ্যাটি রয়েছে এটিকে আমরা এবারে কি করব, নিচের সংখ্যার সঙ্গে গুণ করে দেবো, ঠিক আছে? অর্থাৎ এই যে নিচে 100 রয়েছে, এই 100 সঙ্গে আমরা এটিকে গুণ করে দেবো। আমরা 100 সঙ্গে গুণ দিয়ে লিখবো হচ্ছে 42, ঠিক আছে? আচ্ছা, আমাদের এতটুকুর কাজ শেষ। দেখো এতটুকু যদি আমরা করতে পারি তাহলে কিন্তু এই অঙ্কটিও আমরা খুবই সহজে সমাধান করতে পারবো। এখন আমরা কি করব, কাটাকাটি করব। আমরা যদি উপরে এবং নিচে কাটাকাটি করি, দেখো আমরা দেখতে পাচ্ছি উপরে রয়েছে শুধুমাত্র 56, নিচে রয়েছে 100 গুণ 42। এখন এই উপরের সংখ্যার সঙ্গে আমরা চাইলে 100কেও কাটতে পারি, আবার চাইলে কিন্তু 42কেও কাটতে পারি, ঠিক আছে? আমাদের যেটি দ্বারা সুবিধা হয় আমরা কিন্তু সেটি দ্বারাই কাটতে পারি। আচ্ছা দেখো, আমরা যদি 42 এবং 56 এই দুটিকে যদি কাটি, দেখো এমন একটি সংখ্যা আমরা খুঁজে বের করব যে সংখ্যা দ্বারা 42কেও ভাগ করা যাবে, আবার 56কেও ভাগ করা যাবে। একই সংখ্যা দ্বারা কিন্তু আমরা দুটিকে ভাগ করব। হ্যাঁ, আচ্ছা দেখো, যেহেতু দুটি জোড় সংখ্যা, তার মানে যদি আমরা 2 দ্বারা ভাগ করি, 2 দ্বারা কিন্তু এই দুটিকে আমরা ভাগ করতে পারবো, তাই না? আচ্ছা, 2 দ্বারা যদি 42কে ভাগ করি, কয়বার ভাগ করা যাবে? আমরা কিন্তু পাবো 42-এর অর্ধেক পাবো, তাই না? 2 দ্বারা 42কে ভাগ করলে আমরা পাবো হচ্ছে 21। হ্যাঁ, 42-এর অর্ধেক হচ্ছে 21, আমরা পাবো হচ্ছে 21। আবার 2 দ্বারাই যদি আমরা 56কে ভাগ করি তাহলে আমরা কত পাবো? আমরা কিন্তু পাবো হচ্ছে 28, তাই না? আমরা কিন্তু পাবো হচ্ছে 28, কারণ 56-এর অর্ধেক হচ্ছে 28। আমরা এখানে লিখে দিলাম 28। দেখো দুটিকে কিন্তু আমরা 2 দ্বারা ভাগ করেছি। এখন উপরে পাচ্ছি 28, নিচে পাচ্ছি 21। এবারে কিন্তু দেখো, এবার আমরা আবারও লক্ষ্য করবো যে এমন আর কোনো সংখ্যা রয়েছে কিনা যে সংখ্যা দ্বারা আমরা উপরের সংখ্যাকেও কাটতে পারবো, আবার নিচের যে কোনো একটি সংখ্যাকেও কাটতে পারবো। এমনকি আর কোনো সংখ্যা রয়েছে? হ্যাঁ বন্ধুরা, এইখানে দেখো আমরা দেখতে পাচ্ছি 28 একটি জোড় সংখ্যা, 100 একটি জোড় সংখ্যা। যতবারই জোড় সংখ্যা পাবো ততবারই কিন্তু আমরা 2 দ্বারা কাটতে পারবো, তাই না? এখন 28কে যদি আবার আমরা 2 দ্বারা কাটি তাহলে কতবার কাটতে পারবো? আমরা জানি 28-এর অর্ধেক হচ্ছে 14, তার মানে আমরা পাবো হচ্ছে 14। এবং এই যে 100কেও কিন্তু আমরা 2 দ্বারা কাটবো, তাই না? 100কে 2 দ্বারা কাটলে আমরা পাই হচ্ছে 50, কারণ অর্ধেক হয়ে যাবে, তাই না? আমরা এখানে পাই হচ্ছে 50। আচ্ছা, এখানে পাচ্ছে 14, নিচে পাচ্ছে হচ্ছে 50, এবং এখানে পাচ্ছে আমরা 21। এবার আমরা আবারও দেখবো যে উপরে এবং নিচে কাটাকাটি করা যায় কিনা। আচ্ছা দেখো, এখানে যে 14 পাচ্ছি, 14কেও কিন্তু আমরা 7 দ্বারা ভাগ করতে পারি। আবার এই যে 21 আমরা দেখতে পাচ্ছি, 21কেও কিন্তু আমরা 7 দ্বারা ভাগ করতে পারি। দুইটাকেই কিন্তু আমরা 7 দ্বারা ভাগ করতে পারি, তাই না? আচ্ছা দেখো, 7 দ্বারা 21কে ভাগ করলে কত হয়? আমরা জানি 3×7=21, 3 পাই। আমরা 3 বার ভাগ করতে পারি। আমরা 21কে কেটে লিখে দিলাম 3। এবং 14কে যদি 7 দ্বারা ভাগ করি, কয়বার ভাগ করা যায়? আমরা জানি 7×1=7, 7×2=14, অর্থাৎ 2 বার কিন্তু ভাগ করা যায়। আমরা পাচ্ছি 2, তাই না? তাহলে উপরে পাচ্ছি আমরা শুধুমাত্র 2, নিচে পাচ্ছি 3, এবং এখানে পাচ্ছি 50। এখন এই 2 দ্বারা কিন্তু আবার আমরা 50কে ভাগ করতে পারবো, তাই না? 2 দ্বারাও আমরা 2কে ভাগ করতে পারবো, 2 দ্বারা আবার 50কেও ভাগ করতে পারবো। দেখো 2 দ্বারা 2কে ভাগ করলে হয় 2, 1-এ 2 আমরা পাচ্ছি হচ্ছে 1। আবার এই 2 দ্বারা যদি 50কে ভাগ করি তাহলে পাই হচ্ছে 25, তাই না? আমরা উপরে নিচে লিখে দেবো 25। আচ্ছা, এখন উপরে কিন্তু আমরা পাচ্ছি শুধুমাত্র 1, এবং নিচে পাচ্ছি কত? নিচে পাচ্ছি 25 গুণ 3। আচ্ছা দেখো, আমার এখানে একটু হিজিবিজি হয়ে গেছে, যদিও তোমরা কিন্তু সুন্দরভাবে এই কাটাকাটি করবে, ঠিক আছে? আচ্ছা, উপরে পাচ্ছি শুধুমাত্র 1 এবং নিচে পাচ্ছি 25 গুণ 3। এখন এই 25-এর সঙ্গে যদি আমরা 3কে গুণ করে দিই তাহলে কিন্তু আমরা উত্তরটি পেয়ে যাচ্ছি, তাই না? 3 এবং 25কে গুণ করলে হয় কত? আমরা জানি 3×25=75, তাই না? আমরা একটু সমান চিহ্ন দিয়ে লিখতে পারি হচ্ছে 75। তার মানে এই 75 দ্বারা আমরা কি বুঝতে পারি? এটি কিন্তু আমাদের উত্তর, অর্থাৎ এইখানে কিন্তু আমরা লিখে দেব 75। অর্থাৎ 75 গ্রামের 56% হলো 42 গ্রাম। আশা করি সকলে তোমরা খুবই সহজে এই প্রত্যেকটি অঙ্ক বুঝতে পেরেছো। আচ্ছা, আমি আবারও যদি একটু তোমাদেরকে সংক্ষেপে বোঝানোর চেষ্টা করি, যখন আমাদের শতকরা বের করতে বলা হবে, অর্থাৎ যে সংখ্যার শতকরা বের করতে বলা হবে, আমরা সেই সংখ্যার সঙ্গে কিন্তু কি করব? উপরে আমরা 100কে গুণ করব, তাই না? যেহেতু 12 শতকরা বের করতে বলা হয়েছিল, যার কারণে 12 সঙ্গে আমরা গুণ করলাম 100কে, এবং এই সংখ্যাটিকে লিখে দেবো আমরা নিচে। এটা হচ্ছে আমাদের প্রথম নিয়ম। দ্বিতীয় নিয়ম হচ্ছে কি, আমাদের এখানে বলা হয়েছে 300 টাকার 150%, অর্থাৎ
আবার যদি আমাদেরকে বলা হতো 500 টাকার 150% কত, এই সমস্ত অঙ্কগুলোর ক্ষেত্রে আমরা কী করবো, প্রথমে 300 লিখব, 300-র সঙ্গে আমরা গুণ করব কতকে, এই যে এই সংখ্যাটিকে কিন্তু আমরা ভেঙে লিখবো, এই পার্সেন্টটাকে কিন্তু আমরা ভেঙে লিখবো। 150% মানে কি, 150% মানে হচ্ছে নিচে 100 উপরে 150। এই দেখো আমরা যখন 300-র সঙ্গে গুণ করলাম এইটিকে, তখন কাটাকাটি করলেই কিন্তু আমরা উত্তরটিকে খুব সহজেই পেতে পারি। এরপরে 3 নম্বর অঙ্কে আমরা যেটি দেখলাম সেটি হচ্ছে, যখন আমাদের এই বড় সংখ্যাটি নির্ণয় করতে বলা হবে, তখন আমরা কি করব, প্রথমে এই পার্সেন্টেজটাকে আমরা ভেঙে লিখব, তাই না। এখানে দেখো 56% ছিল, আমরা 56কে ভেঙে লিখলাম, উপরে 56 নিচে 100। এবং আমরা কি করব, এই 42কে মানে এইখানে যে সংখ্যাটি থাকবে এই সংখ্যাটিকে আমরা নিচে অর্থাৎ 100-র সঙ্গে গুণ করে দেব, 100 গুণ 42। তারপর যখন আমরা কাটাকাটি করব তখন কিন্তু খুব সহজে আমরা সমাধানটি করতে পারবো, তাই না। আচ্ছা, এবারে যদি আমরা আরেকটু নিচে চলে যাই, দেখো বন্ধুরা আমরা যদি এবারে 2 নম্বর অঙ্কটি লক্ষ্য করি, এখানে 2 নম্বরে বলা হয়েছে রবিবার কোনো বিদ্যালয়ে 80 জন শিক্ষার্থীর 30% অনুপস্থিত, ওই দিন উপস্থিত শিক্ষার্থীর সংখ্যা কত। আচ্ছা, আমরা যদি প্রশ্নটিকে আবারও বোঝার চেষ্টা করি, এখানে বলা হয়েছে রবিবার কোনো বিদ্যালয়ে 80 জন শিক্ষার্থীর 30% অনুপস্থিত, মানে সেই বিদ্যালয়ে মোট শিক্ষার্থী রয়েছে 80 জন, তাই না। এর মধ্যে 30% অনুপস্থিত। 30% দ্বারা আমরা কি বুঝি, আমরা পার্সেন্ট দ্বারা কিন্তু বুঝি প্রতি 100 জনের মধ্যে 30 জন অনুপস্থিত। তাহলে ওই দিন উপস্থিত শিক্ষার্থীর সংখ্যা কত, তার মানে ওই দিন কতজন শিক্ষার্থী উপস্থিত ছিল সেটি কিন্তু আমাদের বের করতে বলা হয়েছে, তাই না। তাহলে এটি বের করার জন্য আমাদের যেহেতু প্রথমেই বলা হয়েছে যে 30% অনুপস্থিত ছিল, তাহলে 30%-এ মোট কতজন শিক্ষার্থী হয় সেটি কিন্তু আমরা শুরুতে বের করব, ঠিক আছে। তাহলে এই 30% দ্বারা আমরা কি বুঝি, এটি দ্বারা কিন্তু আমরা বুঝতে পারি প্রতি 100 জনের মধ্যে অনুপস্থিত ছিল 30 জন, তাই না। তাহলে আমরা কিন্তু এই কথাটি শুরুতে লিখব যে 100 জনের মধ্যে অনুপস্থিত ছিল 30 জন। আচ্ছা দেখো, এটিকে আমরা একটু সমাধান করি। আমরা 2 নাম্বার দিয়ে লিখব 100 জনের মধ্যে 100 জনের মধ্যে 100 জনের মধ্যে অনুপস্থিত অনুপস্থিত কতজন, যেহেতু 30% বলা হয়েছে তার মানে হচ্ছে 100 জনের মধ্যে অনুপস্থিত 30 জন, তাই না। 30% মানে তো 100 জনের মধ্যে 30 জন। আচ্ছা, আমরা কিন্তু সেই কথাটি লিখে দিলাম, 100 জনের মধ্যে অনুপস্থিত 30 জন। এবারে কিন্তু আমরা লিখব 1 জনের মধ্যে অনুপস্থিত। কারণ হচ্ছে এই সমস্ত অঙ্কগুলোর ক্ষেত্রে আমরা যদি শুরুতে 1 জনের হিসেব বের করি, তাহলে কিন্তু আমরা খুবই সহজে যে কোনো সংখ্যার হিসেব বের করতে পারবো, ঠিক আছে। এই জন্য আমরা লিখলাম 1 জনের মধ্যে অনুপস্থিত। এখন আমরা কি করব, 100 জনের মধ্যে যদি 30 জন অনুপস্থিত হয়, 1 জনের মধ্যে কি নিশ্চয়ই অনেক কম হবে, তাই না। যার কারণে আমরা এই 30কে ভাগ করব 100 দ্বারা। আমরা উপরে লিখব হচ্ছে 30 এবং নিচে লিখব 100, শেষে জন রয়েছে, আমরা জনটাকে একই রকমভাবে লিখে দেব। আচ্ছা, এবারে আমাদের মোট শিক্ষার্থী বলা হয়েছে কতজন, আমাদের কিন্তু প্রশ্নে বলা হয়েছে মোট শিক্ষার্থী 80 জন, তাই না। তাহলে এখন আমরা লিখব সুতরাং 80 জনের মধ্যে অনুপস্থিত। আচ্ছা, আমরা দেখব এবার 80 জনের মধ্যে কতজন অনুপস্থিত। এখন এইখানে যা ছিল আমরা একই রকমভাবে এটিকে লিখে দেবো। দেখো এখানে উপরে ছিল 30, হ্যাঁ, এবং নিচে ছিল হচ্ছে 100, তাই না। আমরা নিচে লিখে দিলাম 100। এখন এই যে 80 আমরা দেখতে পাচ্ছি, এই 80কে সবসময়ই আমরা উপরের সংখ্যার সঙ্গে গুণ করে দেব, ঠিক আছে। অর্থাৎ এইখানে যে সংখ্যাটি থাকবে এটিকে কিন্তু আমরা প্রত্যেক সময় উপরের সংখ্যার সঙ্গে গুণ করব, এটি আমাদের মনে রাখতে হবে, হ্যাঁ। তাহলে 30-এর সঙ্গে আমরা গুণ করে দেব 80, শেষে জন রয়েছে, আমরা জন লিখে দিলাম। এখন আমরা যদি উপর এবং নিচে কাটাকাটি করি, দেখো আমরা চাইলে 30-এর সঙ্গেও 100কে কাটতে পারি, অথবা 80-র সঙ্গেও কিন্তু 100কে কাটতে পারি। আচ্ছা দেখো, আমরা যদি এই শূন্যের সঙ্গে এই শূন্যকে কেটে দিলাম, তারপরে এই শূন্যের সঙ্গে এই শূন্যকে আমরা কেটে দিলাম। এখন দেখো নিচে কিন্তু আমরা পাচ্ছি শুধুমাত্র 1। আমরা জানি যখন নিচে আমরা শুধু 1 পাই, তখন আমরা বুঝতে পারি যে আমাদের কাটাকাটি করা শেষ হয়ে গেছে, তাই না, আর কাটাকাটি করার মতো কিছু নেই। তখন আমরা কি করব, উপরের সংখ্যাগুলোকে গুণ করে দেবো, কারণ মাঝখানে একটি গুণ চিহ্ন রয়েছে। উপরে রয়েছে 3 গুণ 8, 3 এবং 8কে গুণ করলে হয় 23 24, তাই না। আমরা এখানে লিখে দেবো, সমান চিহ্ন দিয়ে লিখে দেবো হচ্ছে কি কতজন, আমরা লিখে দেবো হচ্ছে 24 জন। এই 24 জন দ্বারা আমরা কি বুঝতে পারি, আমরা কিন্তু বুঝতে পারি মোট যেহেতু 80 জন শিক্ষার্থী ছিল, এই 80 জনের মধ্যে অনুপস্থিত ছিল হচ্ছে 24 জন। আচ্ছা, যেহেতু আমরা অনুপস্থিত শিক্ষার্থীর সংখ্যা বের করে ফেলেছি, এখন কি আমরা উপস্থিত শিক্ষার্থীর সংখ্যা বের করতে পারবো না? আমরা কিন্তু খুবই সহজে বের করতে পারবো। কিভাবে? কারণ মোট তো শিক্ষার্থী রয়েছে 80 জন, তাই না। 80 জনের মধ্যে 24 জন অনুপস্থিত ছিল, তাহলে বাকিরাই তো উপস্থিত ছিল। তাহলে এই 80 থেকে যদি 24 জনকে আমরা বাদ দিয়ে দিই, মানে বিয়োগ করে দিই, তাহলে তো পেয়ে যাব যে কতজন উপস্থিত ছিল, তাই না। আমাদের কিন্তু প্রশ্নে এটিই বের করতে বলা হয়েছে। আচ্ছা, তাহলে আমরা লিখব সুতরাং
আমরা লিখব সুতরাং উপস্থিত শিক্ষার্থী ছিল বা উপস্থিত ছিল এখন আমরা কি করব মোট শিক্ষার্থী 80 জন এজন্য প্রথমে লিখব 80 থেকে বিয়োগ করব কতজনকে আমরা বিয়োগ করব 24 জনকে কারণ 24 জন ছিল অনুপস্থিত আমরা 24 কে যদি বিয়োগ করি শেষে লিখে দেব জন এখন 80 থেকে যদি আমরা 24 বিয়োগ করি দেখো আমরা এই শেষের সংখ্যা থেকে শেষের সংখ্যাকে বিয়োগ করতে হয় আমরা জানি তাই না শেষে রয়েছে 0 এই 0 থেকে তো আমরা 4 কে বিয়োগ করতে পারবো না কারণ 0 ছোট এটিকে আমাদের আগে বড় বানাতে হবে আমরা কিভাবে বড় বানাবো এই যে পাশে 8 রয়েছে 8 এর কাছ থেকে 1 কে ধার করে ওর কাছে নিয়ে আসবো দেখো ও কিন্তু আগে ছিল শুধুমাত্র 0 যখন এই 8 এর কাছ থেকে 1 কে ওর কাছে নিয়ে আসলাম তখন 1 এবং 0 মিলে হয়ে গেল 10 তাই না এখন এই 10 থেকে কিন্তু 4 কে আমরা বিয়োগ করতে পারবো আচ্ছা আমরা জানি 10 থেকে 4 চলে গেলে থাকে হচ্ছে আরো 6 আমরা শেষে লিখে দিলাম 6 এখন এখানে যে 8 দেখতে পাচ্ছি 8 কি রয়েছে না বন্ধুরা এখানে কিন্তু আর 8 নেই কারণ 8 থেকে আমরা 1 কে ধার করে দিয়েছিলাম ওর কাছে তাই না যার কারণে 8 থেকে 1 কমে গিয়ে ও এখন হয়ে গেল 7 থেকে যদি এবারে আমরা এই 2 কে বিয়োগ করি আমরা জানি 7 থেকে 2 চলে গেলে থাকে হচ্ছে 5 আমরা এখানে লিখে দেব 5 অর্থাৎ আমরা মোট পাচ্ছি 56 জন এটি হচ্ছে কি এই 56 জন দ্বারা আমরা বুঝতে পারি মোট উপস্থিত শিক্ষার্থী ছিল 56 জন ঠিক আছে এটি হচ্ছে আমাদের উত্তর ঠিক আছে আমরা উত্তর দিয়ে কিন্তু লিখে দেব আমরা কিন্তু উত্তর দিয়ে লিখে দেব 56 জন ঠিক আছে এটি হচ্ছে আমাদের উত্তর আশা করি সকলেই তোমরা বুঝতে পেরেছো এবারে যদি আমরা আবারও বইয়ের কাছে ফিরে যাই দেখো বন্ধুরা আমরা যদি এবারে আরেকটু নিচে অর্থাৎ 3 নম্বর অঙ্কটি লক্ষ্য করি 3 নম্বর আমাদের বলা হয়েছে হোসেনের মাসিক আয় 2500 টাকা এবং তার মধ্য থেকে তিনি 1750 টাকা খাবার কেনায় ব্যয় করেন শামীমের মাসিক আয় 1800 টাকা এবং তিনি খাবার কেনায় 1440 টাকা ব্যয় করেন আচ্ছা আশা করি এই উদ্দীপকটি তোমরা সবাই খুবই সহজেই বুঝতে পেরেছো আবার যদি আমরা বোঝার চেষ্টা করি এখানে বলা হয়েছে হোসেনের মাসিক আয় হচ্ছে 2500 টাকা এবং তার মধ্য থেকে তিনি খাবার কেনায় ব্যয় করেন হচ্ছে 1750 টাকা এবং অন্যদিকে শামীমের মাসিক আয় হচ্ছে 1800 টাকা তাই না এখন এই টাকা থেকে তিনি খাবার কেনায় ব্যয় করেন 1440 টাকা এটি হচ্ছে আমাদের উদ্দীপকে বোঝানো হয়েছে তাই না এরপরে যদি আমরা একটু নিচে লক্ষ্য করি দেখো এই উদ্দীপক থেকে কিন্তু আমাদের দুটি প্রশ্ন এখানে তৈরি করা হয়েছে এক নম্বর প্রশ্নে কি বলা হয়েছে এক নম্বরে বলা হয়েছে তাদের প্রত্যেকের আয়ের উপর খাবার কেনার ব্যয় শতকরায় প্রকাশ করো আচ্ছা আমরা যদি আবারও বোঝার চেষ্টা করি এখানে বলা হয়েছে তাদের প্রত্যেকের মানে এক একজনের আয়ের উপর খাবার কেনার ব্যয় শতকরায় প্রকাশ করো অর্থাৎ তারা যে পরিমাণে আয় করে সেই আয়ের উপর খাবার কেনার ব্যয় অর্থাৎ তারা যে পরিমাণ টাকা খাবার কেনার জন্য খরচ করে মানে ব্যয় করে সেটিকে শতকরায় প্রকাশ করতে বলা হয়েছে শতকরা মানে কি শতকরা মানে কিন্তু 100 টাকায় তিনি কত টাকা খরচ করেন ঠিক আছে এটি হচ্ছে শতকরা শতকরা বলতেই কিন্তু 100 ঠিক আছে যতবার এই শতকরা কথাটি বলা হবে ততবার আমরা বুঝে নেব 100 এর কথা আমাদের বলা হয়েছে ঠিক আছে অর্থাৎ এক একজন খাবার কেনায় কত টাকা ব্যয় করেন সেটি শতকরায় প্রকাশ করতে হবে মানে প্রতি 100 টাকায় তারা কত টাকা করে খাবার কেনায় খরচ করেন সেটা আমাদের বের করতে বলা হয়েছে তাই না আচ্ছা প্রথমে যদি আমরা হোসেনের বিষয়টি দেখি দেখো হোসেন কিন্তু 2500 টাকা ইনকাম করেন তাই না এর মধ্যে খাবার কেনায় খরচ করেন 1750 টাকা তাহলে 2500 টাকায় তার ব্যয় হচ্ছে 1750 টাকা তারপর আমরা লিখব কি 1 টাকায় তার ব্যয় কত টাকা এবং তারপরে লিখব 100 টাকায় তার ব্যয় কত টাকা 100 টাকায় মানেই তো শতকরা তাই না দেখো কত সহজ এই বিষয়টি তাই না আচ্ছা দেখো আমরা যদি প্রথমে হোসেনের ব্যয়টাকে শতকরায় প্রকাশ করি আমরা 3 নাম্বার দিয়ে লিখব যেহেতু বলা হয়েছে তার মাসিক আয় হচ্ছে 2500 টাকা তাই না তাহলে আমরা লিখব হোসেন 2500 টাকার মধ্যে ব্যয় করেন আমরা লিখব হোসেন 2500 টাকার মধ্যে ব্যয় করেন 2500 টাকার মধ্যে ব্যয় করেন কত টাকা আমাদের বলা হয়েছে 2500 টাকার মধ্যে ব্যয় করেন কিন্তু 1750 টাকা ঠিক আছে 1750 টাকা আচ্ছা তাহলে আমরা লিখলাম হোসেন 2500 টাকার মধ্যে ব্যয় করেন কত টাকা 1750 টাকা এবার আমরা নিচের লাইনে কি লিখব হোসেন 1 টাকার মধ্যে ব্যয় করেন কারণ আমরা জানি এই সমস্ত অঙ্কগুলোর ক্ষেত্রে আমরা যদি শুরুতে 1 টাকার হিসাব বের করি তাহলে কিন্তু আমরা যে কোনো টাকার হিসেব বের করতে পারবো তাহলে 1 টাকার মধ্যে ব্যয় করেন কত টাকা আমরা এবারে কি করব এই 1750 কে কিন্তু ভাগ করব
2500 দ্বারা, তাই না? আচ্ছা, আমরা লিখবো হচ্ছে উপরে 1750 এবং নিচে কিন্তু আমরা লিখবো হচ্ছে 2500। ঠিক আছে? আচ্ছা, তাহলে কিন্তু আমাদের এতটুকুর কাজ শেষ। শেষে টাকা রয়েছে, আমরা টাকাটাকে একই রকমভাবে রেখে দিব। এবার আমরা কি লিখবো? আমরা নিচে লিখবো সুতরাং আমাদের প্রশ্নে বের করতে বলা হয়েছে কি? আমাদের বলা হয়েছে শতকরা কত টাকা ব্যয় করেন, তাই না? শতকরা মানে কি? শতকরা মানে 100, অর্থাৎ 100 টাকায় তিনি কয় টাকা ব্যয় করেন। এখন আমরা লিখবো সুতরাং 100 টাকার মধ্যে ব্যয় করেন। দেখো কত সহজ। এখন আমরা কি করব? দেখো এই সংখ্যাটিকে একই রকমভাবে রেখে দিব, এর সঙ্গে আমরা গুণ করব 100কে, তাই না? আমরা উপরে দেখতে পাচ্ছি রয়েছে 1750 এবং এই 1750 অর্থাৎ এই উপরের সংখ্যার সঙ্গে কিন্তু আমরা জানি এই সংখ্যাটিকে গুণ করতে হয়, তাই না? আমরা আগের অঙ্কেও শিখেছি। তাহলে এর সঙ্গে আমরা গুণ করে দেবো হচ্ছে 100কে, আমরা লিখে দিলাম 100 এবং নিচে যা রয়েছে আমরা তাই লিখে দেবো, তাই না? নিচে ছিল 2500, আমরা লিখে দিলাম 2500। এখানে শেষে টাকা রয়েছে, আমরা টাকাটাকে একই রকমভাবে রেখে দিলাম। এবার দেখো এখন যদি আমরা উপরে এবং নিচে কাটাকাটি করি, দেখো এই শূন্যের সঙ্গে এই শূন্য কাটলাম, এই শূন্যের সঙ্গে এই শূন্য কাটলাম। এবারে দেখো আমরা দেখতে পাচ্ছি এখানে 1750 এবং এইখানে রয়েছে নিচে রয়েছে শুধুমাত্র 25। এখন এই 25 দ্বারা যদি এটিকে আমরা ভাগ করি, তোমরা আলাদা জায়গাতে ভাগ করে দেখবে, হ্যাঁ? আমরা যদি 25 দ্বারা এই 1750কে যদি আমরা ভাগ করি তাহলে আমরা পাবো হচ্ছে 70। ঠিক আছে? আমরা পাবো হচ্ছে 70। এখানে আমরা লিখে দিলাম 70। এখন দেখো নিচে কিন্তু আর কিছুই নেই, অথবা আমরা কিন্তু এই 25-এর নিচে একটি 1 লিখতে পারি, কারণ 25 একে 25 এবং 25 দ্বারা আবার এটিকে যখন আমরা ভাগ করলাম তখন পেয়েছি 70, তাই না? আচ্ছা, আমরা উপরে কিন্তু সুন্দরভাবে লিখে দেবো হচ্ছে 70, তাই না? আমরা লিখে দেবো 70। আচ্ছা, নিচে যেহেতু শুধুমাত্র 1 পাচ্ছি, তার মানে কিন্তু আমরা বুঝতে পারি আমাদের ভাগ করা হয়ে গেছে। উপরে পাচ্ছি 70 গুণ 1, অর্থাৎ 70-এর সঙ্গে 1কে গুণ করলে কিন্তু হয় 70 একে 70। শেষে টাকা রয়েছে, আমরা লিখে দেবো টাকা। অর্থাৎ এই 70 টাকা দ্বারা আমরা কি বুঝতে পারি? আমরা বুঝতে পারি 100 টাকার মধ্যে, মানে প্রতি 100 টাকার মধ্যে সে ব্যয় করেন 70 টাকা। অর্থাৎ এই 70কে কিন্তু আমরা এবারে বলতে পারি কি? এটিকে কিন্তু আমরা বলতে পারি শতকরা সে 70% কি করেন? ব্যয় করেন। আমরা কিন্তু বলতে পারি সে শতকরা 70 টাকা ব্যয় করেন। আমাদের এটি হচ্ছে কি উত্তর। আমরা উত্তর দিয়ে লিখতে পারি 70%। আমরা কিন্তু দেখো এই পার্সেন্ট চিহ্নটা দিলাম। কেন পার্সেন্ট দিলাম? কারণ আমাদের শতকরায় কিন্তু এটি প্রকাশ করতে বলা হয়েছে, তাই না? যখন শতকরায় প্রকাশ করতে বলা হবে তখন কিন্তু আমরা এই সংখ্যার পাশে এরকম একটি শতকরা চিহ্ন দিয়ে দেবো, ঠিক আছে? অর্থাৎ 70%। আশা করি সকলে তোমরা বুঝতে পেরেছো। এবারে একই রকমভাবেই হোসেনের মতো করে আমাদের যেহেতু আর বলা হয়েছে শামীমের একটি হিসাব আমাদের দেওয়া রয়েছে, তাই না? এই হোসেনের মতো করে আমরা ঠিক একই রকমভাবে যদি শামীমের হিসাবটিও বের করি, দেখো বন্ধুরা আমাদের এখানে বলা হয়েছে শামীমের মাসিক আয় হচ্ছে 1800 টাকা এবং তিনি খাবার কেনায় খরচ করেন কত টাকা? 1440 টাকা, তাই না? তাহলে আমরা এবারে শামীমের হিসাবটি কীভাবে করে বের করব? আমরা লিখব শামীম 1800 টাকার মধ্যে বা 1800 টাকার মধ্যে খরচ করেন 1440 টাকা। তারপর নিচে লিখব 1 টাকার মধ্যে খরচ করেন কত টাকা এবং তারপরে লিখব 100 টাকার মধ্যে খরচ করেন কত টাকা। ঠিক একই রকম নিয়ম, তাই না? আচ্ছা দেখো আমরা যদি এটিকে একটু সমাধান করি, আমরা কিন্তু আগের অঙ্কটির নিচেই এই অঙ্কটিকেও সমাধান করব, কারণ এই দুটিই কিন্তু কি 3 নাম্বার অঙ্ক, তাই না? আমরা এখানে লিখব আবার, হ্যাঁ, যেহেতু একই অঙ্ক যার কারণে আমরা লিখব আবার। আবার লিখে একটি কমা দিয়ে তারপর আমরা নিচে থেকে কিন্তু এই অঙ্কটিকে শুরু করব। আমরা এবারে কি লিখব? আমরা লিখব শামীমের বা শামীম, আমরা লিখব হচ্ছে শামীম, আমরা লিখব শামীম 1800 টাকার মধ্যে খরচ করেন। 1800 টাকার মধ্যে, যেহেতু সে 18 টাকা মোট ইনকাম করেন, তাই না? তাহলে 1800 টাকার মধ্যে 1800 টাকার মধ্যে খরচ করেন বা ব্যয় করেন 1800 টাকার মধ্যে ব্যয় করেন কত টাকা? তিনি কিন্তু ব্যয় করেন 1440 টাকা, তাই না? আমাদের প্রশ্নে বলা হয়েছে তিনি 1800 টাকার মধ্যে ব্যয় করেন 1440 টাকা। এবং আমরা নিচে কি লিখব? আমরা লিখব 1 টাকার মধ্যে ব্যয় করেন, ঠিক আগের অঙ্কের মতোই। এখন 1 টাকার মধ্যে কত ব্যয় করেন? আমরা এই 1414কে ভাগ করব কত দ্বারা? 1800 দ্বারা, তাই না? আমরা উপরে লিখব 1440, এটিকে উপরে লিখে আমরা নিচে লিখব হচ্ছে 1800। শেষে টাকা রয়েছে, আমরা লিখে দেব টাকা। তার মানে 1 টাকার মধ্যে ব্যয় করেন তিনি এত টাকা। সুতরাং আমাদের যেহেতু শতকরায় প্রকাশ করতে বলা হয়েছে, তার মানে শতকরা মানে কি? শতকরা মানে 100। আমরা লিখব সুতরাং 100 টাকার মধ্যে ব্যয় করেন। আচ্ছা এবার আমরা কি করব? এই সংখ্যার সঙ্গে আমরা 100কে গুণ করে দেব। আমরা উপরে দেখতে পাচ্ছি রয়েছে
1440 এবং এই উপরের সংখ্যার সঙ্গে আমরা জানি এই সংখ্যাটিকে গুণ করতে হয়, তাই না? তাহলে ওর সঙ্গে আমরা গুণ করে দেব 100কে, 100 এবং নিচে যা রয়েছে আমরা একই রকমভাবে লিখে দেবো। আমরা লিখবো হচ্ছে 1800, শেষে টাকা রয়েছে আমরা লিখে দিলাম টাকা। এবার যদি আমরা উপরে এবং নিচে যদি কাটাকাটি করি, দেখো আমরা এই শূন্যকে কাটলাম এবং এই শূন্যকে কাটলাম, এই শূন্যের সঙ্গে আমরা এই শূন্যকে কাটলাম। এখন এখানে রয়েছে শুধুমাত্র 1, নিচে রয়েছে কত? 18। এখন আমরা যদি আলাদা জায়গাতে এই 18 দ্বারা 1440কে যদি আমরা একটু ভাগ করি, তাহলে কিন্তু আমরা পাবো হচ্ছে কত? আমরা পাবো হচ্ছে 80। তোমরা কিন্তু চাইলে আলাদা জায়গাতে ভাগ করে দেখতে পারো, ঠিক আছে? অর্থাৎ 18 দ্বারা যদি আমরা এই 1440কে ভাগ করি, তাহলে আমরা পাবো হচ্ছে 80। আমরা উপরে লিখে দিলাম 80। এখন দেখো আমরা কিন্তু নিচে আর কিছুই পাচ্ছি না, অথবা আমরা কিন্তু এই 18 নিচে একটি 1 চাইলে লিখে দিতে পারি, তাই না? 1 থাকলেও এখানে যা, না থাকলেও কিন্তু তাই। আচ্ছা, তার মানে নিচে কিন্তু আমাদের আর কিছুই নেই। আমরা উপরে পাচ্ছি 80 গুণ 1, অর্থাৎ 80 সঙ্গে 1কে গুণ করলে হয় 80 একে 80। আমরা এখানে সমান চিহ্ন দিয়ে লিখে দিতে পারি 80, কি লিখতে পারি? 80 টাকা। আচ্ছা, এই 80 টাকা দ্বারা আমরা কি বুঝতে পারি? অর্থাৎ আমরা বুঝতে পারি কিন্তু 100 টাকার মধ্যে তিনি ব্যয় করেন 80 টাকা। অর্থাৎ 100 টাকার মধ্যে মানে কি? মানে কিন্তু শতকরা তিনি 80 টাকা ব্যয় করেন, তাই না? আমরা কিন্তু এবার উত্তর দিয়ে কি লিখবো? আমরা উত্তর দিয়ে লিখবো 80%। যেহেতু আমাদের শতকরায় প্রকাশ করতে বলা হয়েছে, তার মানে কিন্তু আমরা এখানে শতকরার জন্য এই চিহ্নটি ব্যবহার করবো। আমরা লিখবো হচ্ছে উত্তর 80%। আচ্ছা, তার মানে আমরা আগের অঙ্কে, অর্থাৎ আমরা প্রথমে যেহেতু হোসেনেরটা বের করেছি, হোসেনের ক্ষেত্রে আমরা কি পেয়েছি? হোসেনের ব্যয় হচ্ছে শতকরা 70% এবং শামীমের ব্যয় হচ্ছে শতকরা 80%। আশা করি সকলে তোমরা এই অঙ্কটি খুবই সহজেই বুঝতে পেরেছো। এবারে যদি আমরা আবারও বইয়ের কাছে ফিরে যাই, দেখো আমরা যদি এবারে 3-এর 2 নম্বর অঙ্কটি লক্ষ্য করি, দেখো 2 নম্বরে বলা হয়েছে কে খাবার কেনায় আনুপাতিকভাবে বেশি টাকা ব্যয় করেন। আচ্ছা, যেহেতু আমরা দুইজনের হিসেবে আমরা বের করেছি, হ্যাঁ, হোসেনের হিসাবেও বের করেছি এবং শামীমের হিসেবেও আমরা বের করেছি, তাই না? এখন এই দুইজনের মধ্যে কে খাবার কেনায় আনুপাতিকভাবে বেশি টাকা ব্যয় করেন, এটি কিন্তু আমাদের বের করতে বলা হয়েছে। এটি কিন্তু খুবই সহজ এবং খুবই ছোট একটি অঙ্ক, তাই না? আমরা 3-এর 2 নাম্বার দিয়ে কি লিখতে পারি? আমরা 3-এর 2 নাম্বার দিয়ে লিখতে পারি হচ্ছে হোসেনের শতকরা ব্যয় 70%, তাই না? আমরা কিন্তু পেয়েছিলাম 70%। এবং নিচে লিখতে পারি শামীমের শতকরা ব্যয় হচ্ছে 80%। তাহলে শামীমের যেহেতু 80%, আমরা কিন্তু বুঝতেই পারি যে শামীমের ব্যয় বেশি, তাই না? তাহলে আমরা লিখতে পারি সুতরাং আনুপাতিকভাবে শামীম বেশি টাকা ব্যয় করেন। আচ্ছা, তাহলে আমরা 3-এর 2 নাম্বার দিয়ে কি লিখতে পারি? আমরা 3-এর 2 নাম্বার দিয়ে লিখতে পারি হোসেনের, আমরা লিখতে পারি হচ্ছে হোসেনের, দেখো হোসেনের শতকরা ব্যয় হচ্ছে কত পার্সেন্ট? আমরা পেয়েছি কিন্তু 70%, তাই না? এবং আমরা নিচে লিখতে পারি এবং শামীমের, আমরা এবার লিখবো হচ্ছে শামীমের, আচ্ছা দেখো আমরা লিখবো হচ্ছে শামীমের শতকরা ব্যয় কত পার্সেন্ট? আমরা পেয়েছি শামীমের শতকরা ব্যয় হচ্ছে 80%। তাহলে আমরা দেখেই তো বুঝতে পারছি যে হোসেনের চাইতে কিন্তু শামীমের ব্যয় বেশি, তাই না? তাহলে আমরা লিখবো হচ্ছে সুতরাং, আমাদের প্রশ্নে বের করতে বলা হয়েছে আনুপাতিকভাবে বেশি টাকা কে ব্যয় করেন। তাহলে আমরা লিখবো হচ্ছে সুতরাং শামীম বেশি ব্যয় করেন, শামীম বেশি ব্যয় করেন, তাই না? আচ্ছা, দেখো আমরা কত সহজে এটিকে সমাধান করে ফেললাম। আশা করি আজকের প্রত্যেকটি অঙ্ক তোমরা খুবই সহজে এবং খুবই মজায় শিখতে পেরেছো। বন্ধুরা, আজকে আমাদের এই পর্যন্তই। আবারও দেখা হবে পরবর্তী ভিডিওতে। আর হ্যাঁ, তোমরা যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকো, তাহলে এখনই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকো, যেন আমার যে কোনো ভিডিও আপলোড করার সাথে সাথে খুব সহজেই তোমরা সেটি পেতে পারো। সকলে ভালো থাকো, সুস্থ সবল থাকো, এই কামনা করে শেষ করছি। ধন্যবাদ সকলকে।